বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে রক্ষা করো, বাঁচাও। ও কে চিৎকার করে? নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ বিপদে পড়েছে। এত রাতে তুমি বাইরে যেও না। না না সুলতা, আমাকে দেখতে হবে। নিশ্চয়ই কোনো বন্যজীব আক্রমণ করেছে অসহায় মেয়েটির ওপর। তুমি শো, আমি এক্ষুনি আসছি। দোহাই তোমার, তুমি বাইরে যেও না। ও হলো কুহকিনী। গেল বছরও এমনই মেয়ে কণ্ঠের আর্তনাদ শুনে পরাণ দাদা বাইরে বেরিয়েছিল, আর সে ফিরে আসেনি। এত রাতে কোনো মেয়ে মানুষ কেন বাইরে থাকবে? তুমি বুঝতে পারছো না সুলতা, কোনো বিদেশিনী হতে পারে। আমি এই এলাম বলে। ওগো, ওগো, তুমি কোথায় গেলে গো, কোথায় গেলে? রাতের অন্ধকার যখন ঘনীভূত হয়, তখন লোক চক্ষুর আড়ালে জেগে ওঠে এমন কিছু বিভীষিকা যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজ থেকে বহু বছর আগের সেই অভিশপ্ত ঈশানপুর। এখানে নিশ্চিদ্র কালো রাতে ধরিত্রীর বুক চিরে হানা দিয়েছিল এক আদিম পিশাচ, যার হিমেল স্পর্শে তাজা রক্ত মাংসের মানুষও এক নিমেষে 100 বছরের পুরনো শুকনো মরায় পরিণত হতো। এই দানবীয় কায়ার আগমনে ভয়ে ডুমরু বাজত মানুষের বুকে, আর ভোরের আলোয় পুড়ে থাকতো কেবল কিছু প্রাণহীন পান্ডুর দেহ। 1307 বঙ্গাব্দ। ঈশানপুরের জমিদারি এলাকায় ও কিসের উপদ্রব শুরু হয়েছিল? প্রতি বছর এক নির্দিষ্ট তিথিতে গভীর রাতে বাইরে শোনা যেত দানবীয় পদশব্দ। কৌতূহলী গৃহস্থ ঘরের বাইরে বেরিয়ে এলে আর জ্যান্ত ফিরে যেতে পারত না। কখনো শোনা যেত নারী কণ্ঠে আকুতি। অসহায় মেয়ে মানুষ বিপদে পড়েছে ভেবে গৃহস্থ ঘরের বাইরে ছুটে এলেও তারও একই দশা হতো। পরের দিন সকালে দেখা যেত তার মৃতদেহ পড়ে রয়েছে। সে দেহে এক ফোঁটা রস নেই, যেন 100 বছরের পুরনো বাসি মরা। ব্রিটিশ পুলিশের টনক নড়ল। 7 জন অস্ত্রধারী পুলিশ ও পুলিশের এক বড় কর্তা ম্যাকফারসন সাহেব তাঁবু ফেলে বছরের সেই বিশেষ দিনে রাত পাহারার ব্যবস্থা করলেন। সারা রাত যেন তাণ্ডব চলল। শোনা গেল বীভৎস আওয়াজ, যেন শয়ে শয়ে মত্ত মাতঙ্গ ক্রুদ্ধ গর্জন করছে। সেই সাথে মনুষ্য কণ্ঠের অন্তিম আর্তনাদ। সকালে আবিষ্কৃত হলো ম্যাকফারসন সাহেব ও 7 পুলিশ কর্মীর বিকৃত মৃতদেহ। মৃতদেহগুলো দেখে মনে হচ্ছিল তাদের সারা শরীরের রস কে যেন শুষে নিয়েছে, যেন যেন 100 বছরের পুরনো বাসি মরা। কিশোরী গিয়েছিল দেশের বাড়ি, ফিরল 2 সপ্তাহ পরে। দেখলাম তার শরীরে জেল্লা এসেছে। আমাকে লিখতে দেখে সে বলল, কি লিখছিস ভাই অত মন দিয়ে? বললাম, তারানাথের মুখে শোনা কাহিনীগুলো লিখে রাখছি। এক প্রকাশক মহাশয় আগ্রহ প্রকাশ করেছেন, নমুনা পড়ে বলেছেন চলবে। বাহ, ভালো খবর। তা এখন কাগজ কলম ছেড়ে একবার গা তোল, নতুন কিছু শুনে আসা যাক। যাবি বলছিস? বেশ, চল তাহলে। আমি স্যান্ডো গেঞ্জির ওপর একটা ফতুয়া চাপিয়ে চুল আঁচড়ে মেস থেকে বেরিয়ে পড়লাম। পথ চলতি ট্রামে উঠে পড়লাম 2 বন্ধুতে। তারানাথের বাড়ি গিয়ে দেখি বিছানায় বসে পাকানো একটা লম্বা কাগজ এক মনে খুঁটিয়ে দেখছেন, চোখের উপর ডাটি ভাঙা চশমা। কিশোরী বলল, কি ওটা ঠাকুরমশাই, ঠিকুজি? তারানাথ মুখ তুলে আমাদের দেখে গম্ভীর গলায় বললেন, না, ঠিকুজি নয়, এ হলো আমার গুরুদেব কালিকানন্দ ব্রহ্মচারীর দেওয়া মন্ত্র। এতদিন পরে ও মন্ত্র কি দরকার পড়লো? দরকার নয় হে, জীবন সায়ান্নে উপস্থিত হয়ে ভাবছি এ শক্তি কার হাতে দিয়ে যাব। আর যদি অপূর্বটাও থাকতো। অপূর্ব? আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করলাম। আমি বললাম, এত কাহিনী শুনেছি আপনার মুখে, অপূর্বর উল্লেখ তো পাইনি। তারানাথ বললেন,
তা পাবে কি করে? সে আমার জীবনে ধূমকেতুর মতো এসেছিল। তাকে পেয়েছিলুম তার 7 বছর বয়সে, পিতৃমাতৃহীন অনাথ বালক। আর 17 বছর বয়সে সে আচমকা চলে গেল আমাকে ছেড়ে। সে আরো দুরূহ সাধনা করবে বলে হিমালয়ে চলে গিয়েছিল, আর তার খবর পাইনি। বেঁচে আছে কিনা তাও জানা নেই। তবে যে দু একটা অভিযানে তাকে সঙ্গে নিয়েছিল, মন প্রাণ ঢেলে কাজ করেছিল। আমাকে ভক্তি করত ভারী। তারানাথ দুহিতা আমাদের দেখতে পেয়ে বলল, দাদাবাবুরা অনেকদিন পর এলে, চা খাবে তো? আমি বললাম, হ্যাঁ চা দাও চারি, সকাল থেকে ভালো চা খাইনি। আচ্ছা, একটু বসো। মিনিট 10-এর মধ্যে ধুমায়িত চা এনে হাজির করলো চারি। আমরা চা পান শেষে গুছিয়ে বসলাম। তারানাথ কিশোরীর হাত থেকে তার প্রিয় পাসিং শোয়ের একটা নিয়ে ধরালেন। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, 1307 বঙ্গাব্দে ঈশানপুরে সবান্তক নামক পিশাচের উৎপাত দূর করার জন্য সেবার অপূর্বকে সাথে নিয়ে গিয়েছিলাম। শুরু থেকেই বলি, জাঁকিয়ে শীত পড়েছে। সেই শেষ রাত থেকে ধনী জ্বালিয়ে প্রত্যেক দিনের মতো ভস্মাচার অভ্যাস করছিল। ভস্যে ভস্যে লিহতে দেহ, লিহতে মান সম, দুরাগ্নি হাং বিজাক্তে গুপ্তং প্রাচীন জ্ঞানম, অশুদ্ধং যৎ সমস্ত তু ভস্য না বিসৃজিতে, শ্মশান সাক্ষী কালাগ্নি রক্ষ রক্ষ নমস্তুতে। মন্ত্র পড়তে পড়তে ভোর হয়ে গেল। পূবের আকাশে আবির ঢেলে সূর্য উদিত হলো। বিহঙ্গের কলকাকলিতে ভরে উঠল প্রকৃতি। সাধনা শেষ করে কুশিতে গঙ্গা জল নিয়ে অগ্নিকুণ্ডে ঢালতে ঢালতে ডেকে উঠলাম, মা মহামায়া, সহায় হও এই অধমের প্রতি। কম বয়সে সংসারী হবার ও বিত্ত ভোগ করার বাসনায় আমার যে শক্তি ক্ষয়প্রাপ্ত হয়েছে, দয়া করে পূরণ করো মা। জয় মহামায়া, জয় জয় তারা। অপূর্ব তখন তার বয়স 16। বোধ করি আমার ভস্মাচার সমাপ্ত হবার অপেক্ষায় আমার পিছনে দাঁড়িয়েছিল। আমার কাজ ছাড়া হলে সে গলা খাকারি দিয়ে বললে, গুরুদেব। আমি পিছন ফিরে তাকালুম। দেখলুম তার হাতে সুদৃশ্য একটা খামটি বাড়ি এসে বললে, গুরুদেব, গতকাল দুপুরে এই পত্র এসেছে। পত্র পাঠিয়েছেন ঈশানপুরের জমিদার ব্রজেন্দ্র মোহন লাহিড়ী। আপনি সাধনায় মগ্ন ছিলেন বলে দেওয়া হয়নি। হেসে বললুম, ইদানিং পত্রাঘাত বড্ড বেড়ে গিয়েছে রে অপূর্ব। ধনী জমিদারদের পূর্বপুরুষদের পাপের ঘরা পূর্ণ হয়েছিল, তারই জের টেনে চলেছে বর্তমান প্রজন্মের জমিদারেরা। আর বিপদে অগত্যা মধুসূদন এই তারানাথ তান্ত্রিক। তা কি লিখেছেন জমিদার মশাই, পড়ে শোনা দেখি বাবা। খাম ছিঁড়ে ভেতরে রাখা পত্র বার করে অপূর্ব পড়ে চলল। শক্তি সাধক শ্রী তারানাথ তান্ত্রিক মহাশয়ের শ্রীচরণে। মহাশয়, এই অধম ঈশানপুরের জমিদারি স্বার্থ রক্ষার্থে ও প্রজা কল্যাণে এক উৎসর্গে কৃতপ্রাণ। বর্তমানে এক অতীব সমস্যার মধ্যে পড়িয়াছি। লাট সাহেব বাহাদুরের কোপে পড়িয়া জমিদারি হাতছাড়া হইবার উপক্রম। জমিদারি যাক, ক্ষতি নাই, কিন্তু গরিব অসহায় প্রজাদের উৎখাত করিয়া সে স্থানে এক সুবিশাল অভয়ারণ্য স্থাপনের পরিকল্পনা ইংরেজ বাহাদুরের আছে। আমার জমিদারির মৃত্তিকা অতি উর্বর, ফসলে সমৃদ্ধ। বহু মানুষের অন্ন সংস্থান হয় সে ফসলের দ্বারা। কিন্তু আমারই এক পূর্বপুরুষের হঠকারিতার ফলস্বরূপ প্রতি বছর এক নির্দিষ্ট দিনে পিশাচের আবির্ভাব হইতেছে আমার জমিদারিতে। সে পিশাচের হাতে বহু মানুষের প্রাণহানি হইয়াছে।
কারণ অনুসন্ধানে আসিয়া ব্রিটিশ পুলিশের কিছু কর্মচারীও প্রাণ হারাইয়াছেন। বিলেতে আমার নামে অভিযোগপত্র প্রেরিত হইয়াছে, আর 4 দিন পরে সেই মাহেন্দ্র খন। যদি এবারেও একজন মানুষের প্রাণ বিনষ্ট হয়, আমার জমিদারি হাতছাড়া তো হইবেই, উপরন্তু আমার দ্বীপান্তর হইবার সম্ভাবনা পুরো মাত্রায়। এক্ষণে আমি আপনার শরণার্থী। প্রজা কল্যাণে আমি প্রাণ বিসর্জন দিতে ইচ্ছুক, কিন্তু আমার ঐকান্তিক প্রার্থনা আর একজন নিরীহ প্রজার প্রাণ যেন না যায়। পদখরচা বাবদ 100 টাকা পাঠাইলাম। স্টেশনে হাজির হইলে পালকি প্রস্তুত থাকিবে। সাক্ষাতে বিশদে বলিব। আশা করি নিরাশ হইবেন না। ভবদীয় ব্রজেন্দ্রমোহন লাহিড়ী। অপূর্বর পাঠ শেষ হলে ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ বসে রইল। তারপর বললুম, পূর্বপুরুষদের হঠকারিতার ফল। কথাটির অর্থ বোধগম্য হলো না। তবে কি বহু আগে পিশাচ লোক থেকে কাউকে আহ্বান করা হয়েছিল, কিন্তু তাকে স্বস্থানে ফিরিয়ে দেওয়া হয়নি? তাহলে তো ঘোর সর্বনাশ। অপূর্ব উৎসাহের সঙ্গে প্রশ্ন করলে। ফিরিয়ে দেবার অর্থ গুরুদেব? আমি বললুম, উচ্চমার্গের তন্ত্র সাধনায় পিশাচ জাগানোর মন্ত্র রয়েছে, কিন্তু যে সে সেই মন্ত্র পাঠ করতে পারে না। 7 দিন অভুক্ত থেকে সাধনা করতে হয়। সাধকের শরীর থাকবে সম্পূর্ণ নিরাভরণ। অন্ধকার লোক থেকে পিশাচকে জাগ্রত করতে হয়, কিন্তু তার আগে জাগাতে হয় তার চেলাচামুন্ডা, ডাকিনী, যোগিনী ও প্রেতদের। তারা এসে সাধকের সাধনা পণ্ড করার চেষ্টা করে। সে পরীক্ষায় সফল হলে তারপর আসে দ্বিতীয় ধাপ। পিশাচ স্বয়ং এসে উদয় হবে। তাকে দেখে ভয় পেলে চলবে না। তার চোখে চোখ রেখে মন্ত্রোচ্চারণ করতে হবে, যতক্ষণ না পিশাচ সন্তুষ্ট হয়। এই ধাপ শেষ হবার পর সবচাইতে কঠিন কাজ হলো সেই পিশাচকে পুনরায় অন্ধকার লোকে ফিরিয়ে দেওয়া। এই 3টি ধাপ সুসম্পন্ন হলে তবে তুমি পিশাচ সিদ্ধ হতে পারবে। যদি সাধনায় কোনো বিঘ্ন ঘটে, যদি মনে ভয় ঢুকে যায়, পিশাচ তখন মর্তেই রয়ে যায়। প্রথমেই সে তার আহ্বানকারী প্রাণ নিয়ে নেয়, তারপর সে প্রতীক্ষা করে। কেউ যদি তাকে জাগিয়ে তোলে, তাহলে সে তার প্রভুর হুকুম তামিল করে। অপূর্ব শিউরে উঠে বলল, তাহলে কি ইয়েশানপুরের জমিদার মশাইয়ের কোনো পূর্বপুরুষ পিশাচ সাধনা করে পিশাচ নামিয়াছিলেন, তারপর আর অন্ধকার লোকে ফিরিয়ে দিতে পারেননি? সেই পিশাচকে কেউ জাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে? আমি বললুম, এতগুলো বছর পিশাচ কোথাও তাণ্ডব করছে এ খবর তো আমার কাছে চাপা থাকতো না। ঘটনাস্থলে না গেলে কিংবা ব্রজমোহনের মুখে পুরো কাহিনী না শুনলে সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। 4-5 দিনের জন্য প্রয়োজনীয় বস্ত্রাদি বাঁধা ছাঁদা করে ফেল। যাত্রার আয়োজন করতে হবে। ঈশানপুর কিন্তু দীর্ঘ পথ। প্রথমে রেলগাড়ি, তারপর পালকি। এই বলে আসন ছেড়ে উঠে 2 হাত জড়ো করে উঁচু করে হুঙ্কার ছাড়ল, জয় মহামায়া। এক শীতের ভোরে ঈশানপুরের জমিদার ব্রজমোহন লাহিড়ীর প্রকাণ্ড বাড়ির সামনে এসে দাঁড়ালো আমাদের 6 বেহারার পালকি। নায়েব মশাই তৈরি ছিলেন। বেহারার পালকি নামাতেই তিনি গলবস্ত্র হয়ে প্রায় দৌড়ে এলেন। হাত জোর করে বললেন, আস্তে আজ্ঞা হোক প্রভু, আমার নাম রাখাল চন্দ্র, এই অ্যাটেস্টেটের নায়েব। পালকি থেকে নামলুম। খেয়াল করলুম নায়েব মশাই সবিস্ময়ে আমাকে লক্ষ্য করছেন। সম্ভবত ওই প্রবল ঠান্ডায় আমার পরনে একটা লাল চেলি আর উত্তরীয় ছাড়া কিছু ছিল না। তার বিস্ময়ের কারণ বুঝি সেইটেই।
আমি গম্ভীর কণ্ঠে বললুম, আমাকে প্রভু বলা আমি পছন্দ করি না। দুনিয়ার প্রভু মহাশক্তি, আমি নিমিত্ত মাত্র। জয় তারা। পালকির ভেতর থেকে কিশোর কণ্ঠে উচ্চারিত হলো। জয় তারা, জয় তারা। নায়েব মশাই আশ্চর্য হয়ে অপূর্বকে দেখছেন দেখে হেসে বলল, ও আমার সাগরেদ। বাপ মা মরা বালককে পেয়েছিলুম জঙ্গলে কাল ভৈরবের পুরনো মন্দিরে। মহাশক্তিধারিণীর কি ইচ্ছে ছিল জানি না। চিরদিনের সংসার ত্যাগী আমি তারানাথ তান্ত্রিক মায়ার বাঁধনে জড়িয়ে পড়ল। এই বলে অপূর্বর দিকে তাকিয়ে বলল, কই রে বাবা অপূর্ব, ঝোলাগুলো বার কর, আমার যে সূর্য অন্নিকের সময় হয়ে গেল। নায়েব মশাই বললেন, আরে আপনাকে ব্যস্ত হতে হবে না গুরুদেব, আমাদের ভৃত্য এসব কাজ করে দেবে। আপনারা আসুন আসুন, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন, হাত পা ধুয়ে আর্নিকটা সেরে নিন। জমিদার মশাই তারপরই আপনার সাথে সাক্ষাৎ করবেন। জমিদার বাড়িটার দুটো অংশ। একটা অংশ প্রায় 150 বছর আগের। সেই অংশের বিশেষ কোনো অস্তিত্ব ছিল না। একটা মাত্র পুরনো ঘর, চুন চুরকির গাঁথুনি, কঙ্কাল সার তার চেহারা। ঘরের মাথায় ঝাঁকড়া অসত্য গাছ। সম্ভবত গাছটাই বাঁচিয়ে রেখেছে ঘরটাকে। গাছটায় স্থানীয় অধিবাসীরা বছরের বিশেষ দিনে সিঁদুর মাখিয়ে পুজো দেয় বলে কাটা হয়নি, তাই গাছের সাথে ঘরটাও রয়ে গিয়েছিল। সেই ভাঙাচোরা ঘরটার খানিক দূরে একটা নতুন ঘর নির্মীয়মান অবস্থায় রয়েছে দেখা গেল। এপাশে নতুন অংশটা হাল ফ্যাশনের সাহেবী বাড়ির মতো গাড়ি বারান্দা রয়েছে। রাখাল চন্দ্রকে অনুসরণ করে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলুম আমরা। পিছনে অপূর্ব। একজন ভৃত্য দৌড়ে গেল পালকির ভেতরে রাখা ব্যাগপত্তরগুলো আনতে। বাড়ির প্রবেশ পথের ওপাশে সুদীর্ঘ বারান্দা। বারান্দার কোণে সার সার ঘর। এটি হলো বহির্মহল। এই মহলে নায়েব, গোমস্তা ও জমিদারের কর্মচারীরা থাকে। সেই প্রাঙ্গণের পরে শুরু হয়েছে অন্দরমহল। জমিদার ব্রজেন্দ্রমোহন পরিবার নিয়ে থাকেন সেই মহলে। দরজা খুলে একটা সুসজ্জিত কক্ষ দেখিয়ে নায়েব মশাই বললেন, এই আপনার থাকার ঘর গুরুদেব। এই ছেলেটি কি আপনার সাথে থাকবে নাকি ওর জন্য পৃথক ঘরের বন্দোবস্ত করব? আমি মাথা নেড়ে বললুম, অপূর্ব আমার আত্মার অংশ, ওকে চোখের আড়াল করতে মন চায় না। ও থাকবে আমারই সঙ্গে। যথা আজ্ঞা গুরুদেব। পাশেই কল ঘর রয়েছে, আমি একজন ভৃত্যকে পাঠিয়ে দিচ্ছি, আপনি হাত পা ধুয়ে আর্নিকটা সেরে নিন। আমি এই এলাম বলে। নায়েব মশাই প্রস্থান করলেন। ঘরে প্রবেশ করে দেখলুম দামি পালঙ্ক ও আসবাবে ঘর সুসজ্জিত। বিপরীত দেওয়ালে প্রকাণ্ড জানলা। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। চোখে পড়ল ধূসর আকাশের গায়ে জমাট বেঁধে থাকা একটা অন্ধকারের স্তূপ দৃষ্টিকে বাধা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও স্তূপের মাথাটা কেমন ঝাঁকড়া ছাতার মতো হয়ে রয়েছে। একজন ভৃত্য এসে হাত জোর করে বললে, আসুন গুরুদেব, আমাদের দাদা ঘর দেখিয়ে দি। আমি জানালার দিকে আঙুল দেখিয়ে বললুম, ওই যে অন্ধকার মতো স্তূপ, ওইটাই বোধহয় পুরনো জমিদার বাড়ি, তাই নয়? ভৃত্যটি বললে, এগে ওই একটা ঘর ছাড়া পুরনো জমিদারি বলতে আর কিছু নেই। ঘরটার মাথায় 200 বছরের পুরনো অশ্বত্থ গাছ রয়েছে। ঘরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বলে এই ঘরটা এখনো দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলুম কথা বলতে বলতে ভৃত্যটির চোখে মুখে আতঙ্কের ছাপ খেলে যাচ্ছে। মৃদু হেসে বললুম, আজ থেকে বহু বছর আগে ওই ঘরেই বুঝি পিশাচ সাধনা করা হয়েছিল।
এ কথায় ভৃত্যটি যেন ভূত দেখার মতো চমকে উঠল। শিউরে উঠে সে বলল, ইয়াকে এই আমি মাত্র মাস ছয়েক এই বাড়িতে রয়েছি, মানে চাকরি করছি আর কি। তার আগে কি হয়েছে আমি জানি না। আমাকে ক্ষমা করবেন গুরুদেব। তাকে আর কোনো প্রশ্ন না করে অপূর্বকে বললুম, আচ্ছা ওরে অপূর্ব, চল বাবা, এক্ষুনি সূর্য উঠবে। বেলা 8টা, চমৎকার রোদ উঠেছে। বাড়ির পিছনে ফুলের বাগানে চেয়ার টেবিল পাতা, সেখানে চা ও প্রাতরাশের সরঞ্জাম নিয়ে ভৃত্যরা দাঁড়িয়ে। জমিদার ব্রজেন্দ্রমোহন অপেক্ষা করছিলেন। আহ্নিক সেরে আমি গিয়ে হাজির হলুম। জমিদার বাবু উঠে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে বললেন, আসতে আজ্ঞা হোক গুরুদেব, প্রাতরাশ গ্রহণ করুন। জমিদার ব্রজেন্দ্রমোহনের চেহারা জমিদার রচিত। যেমন দীর্ঘদেহী পুরুষ, তেমনই ফর্সা রং। চেয়ার টেনে বসল। মুগ্ধ দৃষ্টিতে জমিদার বাবুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার পত্রে আপনার মহানুভবতা টের পেয়েছি। আপনাকে চাক্ষুষ দেখার পর শ্রদ্ধা আরো বেড়ে গেল। এইবার বলুন আমি কি করতে পারি। হ্যাঁ, তার আগে বলি, আমি সপাক ভোজন করি। চা খেতে হলে আমি নিজেই বানিয়ে নেব। সরঞ্জাম আমার ঝোলাতেই রয়েছে। তবে আমার সাগরেদ অপূর্ব আমার ছায়া সঙ্গী। বয়সে সে কিশোর বালক, এখনো দীক্ষা নেয়নি। সে ঘরেই রয়েছে। কাউকে বলে তার প্রাতরাশের বন্দোবস্ত করলে ভালো হয়। ব্রজেন্দ্রমোহন ব্যস্ত হয়ে বললেন, বিলক্ষণ। এই বলে তিনি কাছে দাঁড়িয়ে থাকা এক ভৃত্যকে বললেন, শিগগির যা, অপূর্বর জল খাবার দিয়ায়। চায়ের পেয়ালা দূরে সরিয়ে রেখে ব্রজেন্দ্রমোহন বললেন, এইবার যে কারণে আপনাকে ডেকে এনেছি সেই ব্যাপারে আলোকপাত করি। এ বাড়ির পূব দিকে রয়েছে পুরনো অংশ। 150 বছরের বেশি তার বয়স। একটা অশ্বত্থ গাছ গজিয়েছিল বাড়ির দেওয়ালে। সেই গাছটাই এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে বাড়িটাকে ঘিরে। যে ঘটনাটা শুরু করতে চলেছি তা প্রায় 70 বছর আগের কথা। আমার এক পূর্বপুরুষ, যার নাম শশীকান্ত, ছেলেবেলা থেকে সাধু সন্ন্যাসীর ওপর টান ছিল প্রবল। কিন্তু আসল সংসার ত্যাগী সাধু পুরুষের সংসর্গের পরিবর্তে তিনি পড়লেন এক কাপালিকের খপ্পরে। কাপালিক তাঁকে গভীর রাতে শ্মশানে নিয়ে গিয়ে সব সাধনা শেখালে। আরো কি সব শেখালে। শুনেছি মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি কঙ্কালের খুলি নাচাতে পারতেন। আমি একটু হেসে বিড়বিড় করে বললুম, নিম্ন শ্রেণীর তন্ত্র। ব্রজেন্দ্রমোহন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু বলবেন গুরুদেব? কিছু না, আপনি বলে যান। ব্রজেন্দ্রমোহন বলে চললেন, একদিন অমাবস্যার রাতে তিনি কাউকে কিছু না বলে ওই ঘরে ঢুকলেন। সঙ্গে এক নারী। টানা 7 দিন তারা নির্জলা উপবাস করে পড়ে রইলেন ওই ঘরে। শেষের দিন অনেক রাতে দানবীয় এক গর্জনে বাড়ি শুদ্ধ লোকের ঘুম ভেঙে যায়। যারা সে গর্জন শুনতে পেয়েছিল তারা বলেছিল গর্জন না সিংহের, না হাতির, না পরিচিত কোনো প্রাণীর। শরীরের রক্ত জল করা গর্জন। এমনকি 3 ক্রোশ দূরের গাঁয়ের লোকেরাও সে গর্জন শুনতে পেয়েছিল। পরের দিন ভোরে দেখা গেল ঘরের দরজা ভাঙা। ঘরের মধ্যিখানে হোমযজ্ঞের জায়গাটা লণ্ডভণ্ড হয়ে আছে। সেই নারীকে পাওয়া যায় ঘরের এক কোণে মৃত অবস্থায়। তার শরীরে কোনো বস্ত্রাদি ছিল না, এক ফোঁটা রক্তও ছিল না সে শরীরে। কে যেন তার শরীরের সমস্ত দেহরা শুষে নিয়েছিল। দেখে মনে হচ্ছিল 100 বছরের পুরনো বাসি মরা। শশীকান্তর খোঁজ পাওয়া যাচ্ছিল না। 2 দিন পরে নদীর ধারে তার লাশ খুঁজে পাওয়া যায়। কাদার মধ্যে অর্ধেক ঢুকে গিয়েছিল তার শরীর। ভাটার সময় জল সরে যেতে দেহ চোখে পড়ে স্থানীয়দের। এই পর্যন্ত বলে
জমিদার ব্রজেন্দ্রমোহন গভীর চিন্তায় মগ্ন হলেন। আমি চুপ করে অপেক্ষা করতে লাগলুম। একটু পরে দীর্ঘশ্বাস ফেলে ব্রজেন্দ্রমোহন বললেন, এত বছর পরে সেই অভিশাপ আবারও ফিরে এসেছে। যে তিথিতে শশীকান্ত ঘরে যজ্ঞ শুরু করেছিলেন, গত 3 বছর যাবৎ সেই নির্দিষ্ট তিথিতে মধ্যরাতে আমার জমিদারিতে সেই অস্বাভাবিক গর্জন শোনা গেছে। মাঝরাতে ভারী পায়ের শব্দ ওঠে, কে যেন অন্ধকারে চলাফেরা করে। কখনো শোনা যায় নারী কণ্ঠের আকুতি, কে যেন চিৎকার করে সাহায্য চাইছে। প্রথম প্রথম কৌতূহলী হয়ে গ্রামবাসীরা দৌড় খুলে বাইরে বেরোনোর চেষ্টা করত, কিন্তু যারা বেরোতো তারা আর কেউ বেঁচে ফিরতো না। আশ্চর্যের ব্যাপার কি জানেন গুরুদেব? এই পিশাচের হাতে যাদের মৃত্যু হয়েছে, প্রত্যেকের মৃতদেহ বিকৃত হয়ে গিয়েছিল, ঠিক যেন 100 বছরের পুরনো বাসি মরা। এদিকে আর এক মুশকিল, সাদা চামড়ারা এসবে বিশ্বাস করে না, সবই তাদের বুজরুকি বলে মনে হয়। তাদের ধারণা প্রজাদের মৃত্যুর কারণ নাকি আমি। লাট সাহেবের সই করা পত্র এসেছে, পরিষ্কার লেখা আছে তাতে, যদি এবছর একজন প্রজারও অপঘাত মৃত্যু ঘটে, এ জমিদারি গভর্নমেন্ট ক্রোক করবেন। আমি বললুম, আপনার পত্রে জানতে পেরেছিল সাদা চামড়াদের কিছু লোকের প্রাণও নাকি গিয়েছিল। ব্রজমোহন বললেন, সে আর এক গল্প। গত বছরের কথা, পুলিশ সাহেব ম্যাকফারসন দলবল নিয়ে গ্রামে ডেরা বাঁধলেন রহস্য সমাধানের জন্য। তাঁবু খাটিয়ে জোরালো আলো জেলে তাঁরা পাহারা দেওয়া শুরু করলেন। তার সঙ্গে জনশতেক লাল পাগড়ি পুলিশ। অমাবস্যা তিথির দিন 2 দিন আগে 2 দিন কোনো উপদ্রব হলো না। তৃতীয় রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন অনেক রাতে সেই দানবীয় গর্জন শোনা গেল। পুলিশ সাহেবের সাথে আগ্নেয়াস্ত্র ছিল, 2-3টে ফায়ারিং এর শব্দ শোনা গিয়েছিল। সেই সাথে শোনা গিয়েছিল লোকজনের আর্তনাদ। সে রাতে ভয়ে কেউ আর ঘরের বাইরে বেরোয়নি। পরের দিন সকালে দেখা গেল পুলিশের সাহেব আর লাল পাগড়ির দল একজনও বেঁচে নেই। ঘটনাস্থল লণ্ডভণ্ড ছিল, তাঁবুর কাপড় শতচ্ছিন্ন হয়ে একপাশে পড়েছিল, শক্ত খুঁটিগুলো টুকরো টুকরো করে ভাঙা ছিল। শরীরে দানবীয় শক্তি না থাকলে ওইভাবে শালকাঠের খুঁটিগুলো টুকরো করা সম্ভব নয়। আপনি বলেছেন 3 বছর আগে এরকম কোনো উপদ্রব ছিল না। ব্রজমোহন মাথা নেড়ে বললেন, না গুরুদেব, ব্যাপারটা শুরু হয়েছে বছর 3 হলো, তার আগে কোনো উপদ্রব ছিল না। আমি হাত তুলে জমিদার মশাইকে নিরস্ত করে ধীরে বললুম, বুঝেছি, সবান্তক পিশাচ। সৃষ্টির আবহমান কাল থেকে অসৎ মানুষের মনের গরল জমে জমে এই পিশাচের উৎপত্তি। পিশাচ লোকের অন্ধকারতম স্তরের বাস। এর ক্ষমতা অতীব ভয়ঙ্কর। খুব কম তান্ত্রিকই এর নাম জানে। যদি একে আহ্বান করে স্বস্থানে ফিরিয়ে দেওয়া না হয়, তবে পিশাচ রয়ে যায় মর্তলোকে। সে সুযোগের অপেক্ষায় থাকে কখন তার ডাক আসে। আমার মনে হয় এত বছর পরে কেউ তাকে আহ্বান করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। যে তাকে জাগাচ্ছে সে হয়তো নিজে সাধনার দ্বারা পিশাচকে স্বস্থানে ফিরিয়ে দিয়ে পিশাচ সিদ্ধ হতে চায়। তবে মনে রাখবেন, নারীর সাহচর্য ব্যতীত এই পিশাচকে জাগানো অসম্ভব। আপনি কাউকে সন্দেহ করেন? জমিদার ব্রজমোহন আশ্চর্য দৃষ্টিতে চাইলেন আমার মুখের দিকে, তারপর বললেন, আমার জমিদারিতে পিশাচ নিয়ে সাধনা করবে এমন কাউকে তো মনে করতে পারছি না। আমি উঠে দাঁড়ালুম চেয়ার ছেড়ে। ব্রজমোহনও উঠলেন। বললুম, আমি একটু ভাবতে চাই। আর ওই যে ঘর, যার মাথায় প্রকাণ্ড অসত্য গাছ জড়িয়ে রয়েছে, ওই ঘরটা আমায় একবার দেখতে হবে। যদি সম্ভব হয়, আজ থেকেই আমি আর অপূর্ব ওই ঘরে রাত্রিবাস করতে চাই। সে যে অসম্ভব গুরুদেব।
কেন? অসম্ভব কেন? ব্রজমোহন বললেন, ঘরের দেওয়ালে ফাটল, ছাদ বিপজ্জনকভাবে ঝুলছে, ঘরের মধ্যে অসংখ্য গুঁড়ি আর ঝুড়ি মাকড়সার জালের মতো ঘিরে আছে। ও ঘরে থাকা অসম্ভব। তন্ত্র সাধনায় অসম্ভবের স্থান নেই। মনে রাখবেন, নরম গদি মোড়া বিছানা তালানাতের জন্য নয়। তার উদর ঘি পোলাও পরমান্ন সহ্য করতে পারে না। জমিদারির ভাড়ার থেকে কিছু সিধে পাঠিয়ে দেবেন। মৎস্য মাংসাদিতে আমার আপত্তি নেই। আগুনে পুড়িয়ে নিলে সবই বিশুদ্ধ। আমরা দুজন ও ঘরেই থাকব আর সপাক ভোজন করব। জয় মহাকাল। আমার গুরু গম্ভীর কণ্ঠস্বরে গুটিয়ে গেলেন ব্রজেন্দ্রমোহন। হাত জোর করে বললেন, তাই হবে, তাই হবে গুরুদেব। সেদিন দুপুরে সপাক ভোজনের পর পুরনো ঘরের মেঝেতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। অপূর্ব বসে এক মনে ঘরের ভেতরটা লক্ষ্য করছিল। বেলার দিকে জনা তিনেক ভৃত্য হাত লাগিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়েছে। দেওয়াল জুড়ে সাপের মতো গাছের গুঁড়ি এঁকে বেঁকে নেমেছে। ছাদের ফাটল দিয়ে দুপুরের রোদ ঢুকছে ঘরের মধ্যে। ঘরের মেঝের চলটা ওঠা। ভৃত্যদের ঝাড়তে ঘরের আবর্জনা পরিষ্কার হলেও মেঝের ঠিক মধ্যিখানে পোড়া কালো দাগ রয়েছে। দাগটা খুবই পুরনো। এই ঘরে কেউ ঢুকতো না বলে রয়ে গিয়েছে। বুঝলু, ওখানে আগুন জ্বালানো হয়েছিল। সম্ভবত 6 মাস কি 1 বছর আগে হোম যজ্ঞ করা হয়েছিল। কিন্তু কে আগুন জ্বালল? 70 বছর আগে জমিদার বংশের এক পুরুষ এ ঘরে পিশাচ সাধনা করেছিল। ও দাগ নিশ্চয়ই 70 বছর আগের নয়। সহসা দোরের কাছে কার ছায়া পড়ল। নারী কণ্ঠে কে যেন বলল, গুরুদেব কি জেগে আছেন? ছোট গিন্নিমা দেখা করতে চান। শয্যা ত্যাগ করে উঠে বসল। দোরের সামনে এক দাসী দাঁড়িয়ে। তার পিছনে এক গা সোনার গহনা পরে এক সুন্দরী বধূ অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে আমার উত্তরের প্রতীক্ষা করছে। আমি বললুম, এসো মা। ঘরে প্রবেশ করল সেই বধূটি। দাসী দাঁড়িয়ে রইল ঘরের বাইরে। আমার সামনে মাটিতে গড় হয়ে প্রণাম করে তারপর উঠে দাঁড়ালো বধূটি। গা ভর্তি গহনা ঝমঝম শব্দ করে উঠল। সে বলল, আমি কল্যাণী, এবারই ছোট গিন্নি। সকালে খবর পেয়েছি, কিন্তু আমার কর্তাটি আবার ভারী রাগে কিনা ঘরের বাইরে আমার বেরোনো মানা। দুপুরে কর্তা বেরোলেন, তাই আমি সাহস করে মঙ্গলাকে সাথে নিয়ে এলুম। গুরুদেব, আমার শিশুপুত্রকে বাঁচান। আমি হাত তুলে অভয় বাণী দিয়ে বললুম, এ ঘরে কোথায় বসতে দিই তোমায়? বধূটি বলল, বসবো না গুরুদেব, আমার প্রতিদেবতাটি এসে পড়লে ভারী বিপদ হয়ে যাবে। তিনি আবার তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন না কিনা, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। বেশ, তবে সংক্ষেপে তোমার বক্তব্য বলো, শুনি কি বিপদ। বড় গিন্নি বছর 2 আগে পরলোক গমন করেছেন। দাদারও এক পুত্র সন্তান, সে ওই ছেলেটির বয়সী। এই বলে বধূটি অপূর্বকে দেখল, তারপর বলল, আপনি তো সব জানেন গুরুদেব, যে পিশাচের আবির্ভাব হয়েছে। প্রতি মুহূর্তে ভয় পাই। পিশাচের অভিশাপ রয়েছে এই বংশে। সেই ঘটনার পর থেকে এ বাড়ির পুরুষেরা 50 পেরোবার আগেই পরলোক গমন করেন। দাদার বয়স 49। জানি না আরেকটি বছর পর কি ঘটবে। তোমার স্বামীকে দেখলুম না যে মা, ব্রজমোহনের ছোট ভাই সে। হ্যাঁ গুরুদেব,
তার বৈমাত্রেও ভাই। কি করে সে? আমার স্বামী জমিদারির আয় ব্যয়ের হিসেবপত্র দেখেন। দাদা তো দেনধানেই মুশকুল থাকেন। দিন রাত প্রজাদের কল্যাণ ছাড়া ওর আর কোনো চিন্তা নেই। আমার স্বামী বলেন, জানো কল্যাণী, হিসাব নিকাশ বড় জটিল জিনিস। রাস শক্ত করতে হয়, না হলে দাদার হাতে ছেড়ে দিলেই দুদিনে জমিদারি নিলাম হয়ে যাবে। বুঝলুম, বড় দায়িত্বের কাজ। এই বলে একটু চিন্তা করে আবার বললুম, তুমি নিশ্চিন্তে ঘরে যাও মা। আমি যখন এসে পড়েছি অভিশাপ দূর করেই যাব। তোমার সন্তান, ব্রজমোহনের সন্তান বা এবাড়ির কারো গায়ে আঁচ লাগতে দেব না। কল্যাণী খুশি হয়ে হাত জোর করে প্রণাম জানিয়ে দাসীকে নিয়ে প্রস্থান করল। আমি অপূর্বর দিকে তাকিয়ে বলল, ঘরে বসে কি করছিস? যা, সেরেস্তা ঘুরে দেখে আয়, তবে তৃতীয় নয়ন খোলা রাখিস। অপূর্ব হাত জোর করে বলল, বুঝাচ্ছি গুরুদেব, বুঝাচ্ছি। অপূর্ব প্রস্থান করার ঘন্টা খানিক পরে উঠে পড়ল। সন্ধে ঘনিয়ে আসছে। ভাবলুম এলাকা পরিদর্শনে বেরোনো দরকার। জমিদার মশাইকে এই কথা বললে তিনি 10টা বাইক সঙ্গে করে দিয়ে দেবেন, কিন্তু তাতে আমার কাজ জোরদার হবে না। যেতে হবে কাউকে না জানিয়ে। গাঁয়ের লোকের পেটে অনেক কথা থাকে। এ অঞ্চলের স্থানীয় লোকেদের সাথে কথা বলা প্রয়োজন। আগামী পরশু অমাবস্যা, নক্ষত্রদের অবস্থান অনুকূল। সবান্তক পিশাচকে তার যোগ্য স্থানে ফেরত না পাঠানো অবধি বিশ্রামের অবকাশ নেই। পুরনো ঘরটার পিছনেই একটা রক্ষীবিহীন গেট ছিল। নিঃশব্দে বেরিয়ে এলুম বাড়ি ছেড়ে। হন হন করে হেঁটে অনেক দূর চলে এলাম। সামনে জনা কয়েক মানুষের জটলা দেখে সেদিকে এগিয়ে গেলুম। আমি জমিদার বাড়িতে এসে উঠেছি বিশেষ এক উদ্দেশ্যে। এই কথাটা গাঁয়ে কিভাবে প্রচার হয়ে গিয়েছিল, তাই আমাকে দেখে একটা ছোটখাটো ভিড় জমে গেল। আমি ভিড়ের উদ্দেশ্যে বললুম, তোমরা তো শুনেছি বিপদে রয়েছ। প্রতি বছরের মতো এবছরও পিশাচের আবির্ভাব হতে পারে, কিন্তু তোমরা যদি মায়ার ছলনায় ভুলে ঘরের বাইরে পা না রাখো, তবে বিপদ তোমাদের গ্রাস করবে না। ভিড়ের ভেতর থেকে মাঝ বয়সী এক ব্যক্তি বেরিয়ে এলো। তার কেশ বিরল মস্তক, গায়ে গরম দিয়ালা। সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই। প্রতি বছরের মতো এবছরও গায়ের কেউ না কেউ জমের বাড়ি যাবে। বড় মর্মান্তিক সে মৃত্যু। গত 7 জন্মের পাপ করলে অমন বীভৎস মৃত্যু কারো হতে পারে। সাহেব পুলিশদের ওপরেও আর ভরসা রাখা যাচ্ছে না। এখন আপনিই ভরসা। একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো সে। আমি বললুম, আমি চেষ্টার ত্রুটি রাখবো না, তবে তোমাদেরও সাবধানে থাকতে হবে। এ গায়ে শ্মশান রয়েছে? আছে বই কি গুরুদেব। ওই যে সিধে পথ চলে গিয়েছে, কিছু দূর গেলেই একটা বাঁশ বাগান পড়বে। সেইটে ডাইনে রেখে আরও কিছু দূর গেলে একটা নদী রয়েছে। জল তেমন গভীর নয়, পায়ে হেঁটে পার হলে ওদিকে শ্মশান রয়েছে। গ্রামবাসীর দিক নির্দেশ মতো আমি হাঁটতে লাগলুম। বেশি দূর যেতে হলো না। মিনিট 10 হাঁটার পর পাওয়া গেল এক মরা নদী, গোড়ালি ডোবা জল তাতে। সেই নদী পায়ে হেঁটে পেরিয়ে ওদিকটা শ্মশান। নদীর ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করলুম, তারপর জলে নেমে পড়লুম। নদী পেরিয়ে এবারে এসে একটা বৃহৎ বট গাছের নিচে বসলুম। এখন আমার নিরিবিলিতে সাধনা প্রয়োজন। যে অপশক্তির বিরুদ্ধে আমি লড়াইতে নামতে চলেছি,
আমি কি যথেষ্ট শক্তিশালী একবার পরখ করা প্রয়োজন। রাত বেড়ে চলল। গাছের ওপর উড়ে এসে বসল হুতম পেঁচা। অন্ধকারে সে আমাকে দেখে বুঝি ঘাবড়ে গিয়েছে। আমি চোখ মুজে ধ্যানে বসলুম। অনেক দূরে দু একটা চুল্লি জ্বলছে, নাকে আসছে কাঠ পোড়া গন্ধ। নদীর কালো জলের বুকে সেই আগুনের ছায়া পড়েছে। কিছু মুহূর্ত পর নারী কণ্ঠে খলখল হাসি শুনতে পেলাম। বিরক্ত হয়ে বলল, আর কত পরীক্ষা নিবি? তোদের হাসিতে আমি ভয় করি? যা, চলে যা, আমার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে দে। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পুরুষ কণ্ঠে শুনতে পেল কে যেন বলে উঠল, তোমাকে যে ডেকে এনেছে তাকে শেষ করে জমিদারি আমি ভোগ করব। চমকে উঠে চোখ মেলে চাইলুম। দেখলুম এক সুপুরুষ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমাকে নয়ন মেলতে দেখে সে ব্যক্তি বললে, আমি হেমেন্দ্র। দাদার দান খয়রাতির কারণে জমিদারির কোষাগার শূন্য হতে চলেছে, তাই পিশাচ দিয়ে তাকে হত্যা করব। আমাদের পূর্বপুরুষ শশীকান্ত যে পিশাচকে ডেকে আর নরক লোকে ফিরিয়ে দিতে পারেনি, সে পিশাচ আজ আমার হাতের পুতুল। আমার হুকুম মানবে সে। আমি বললুম, সবান্তক পিশাচকে তুমি পরিচালনা করছো? সে মূর্তি খিলখিল করে হেসে উঠল, কিন্তু কণ্ঠস্বর পুরুষের নয়, নারীর। আমি হতবম্ব হয়ে মুখ তুলি চমকে উঠল। এ আমি কি দেখছি? কোথায় হেমেন্দ্র? ও যে কল্যাণী আজ দুপুরে আমার ঘরে এসেছিল। কল্যাণী হাসতে হাসতে লুটিয়ে পড়ল, বলল, মা, গুরুদেব, আপনি আমায় চিনতে পারেননি? সব ষড়যন্ত্র যে আমার। আমি দাদার ছেলেকে ও জমিদারি চড়ে ঘুরাতে দেব না, কিছুতেই দেব না। আমার স্বামীর পর আমার পুত্র পাবে জমিদারি। বলতে বলতে কল্যাণীর মূর্তি অদৃশ্য হয়ে গেল। এ আমি কি মায়া দেখছি? আবার হাসির শব্দ প্রকট হয়ে উঠল। সেই সঙ্গে দেখলুম অন্ধকারের বুকে সাদা ধপধপে কঙ্কাল মূর্তি হাড়ে হাড়ে ঠোকাঠুকি করে ভয়ঙ্কর নৃত্য করে চলেছে। দেখতে দেখতে সেই কঙ্কাল রূপ নিল এক পাগলির। চমকে দেখি, আরে ও যে মাতু পাগলি! কি আশ্চর্য! আমার প্রথম সাধনার জীবনে বীরভূমের শ্মশানে যার সান্নিধ্যে এসেছিল, মাতু পাগলি আমাকে বললে, কাকে বলি তুই এত বড় ঝুঁকির কাজ নিয়েছিস? তুই কি সব সাধনা করিস? কসমিন কালেও করেছিস? সবের বুকের উপর বসে তার হিম শীতল শরীরকে নিজের শরীরের উত্তাপ দিয়ে গরম করে তাকে জাগাতে হয়। তুই তো পারিসনি, পালিয়ে গিয়েছিলি। ভৈরবীদের দেখা পাসনি, মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা, এসব মহাবিদ্যে আয়ত্ত করিসনি। তুই কি লড়াই করবি সবান্তক পিশাচের সাথে? যা যা, পালা পালা, প্রাণ নিয়ে পালা। আমি বললুম, তুমি এতক্ষণ রূপ পাল্টে আমাকে পরীক্ষা করছিলে? হ্যাঁ রে, আমি এসে বললুম, তুমি বললে আমি পারবো না। কেন পারবো না? মাতু পাগলি জটার মতো চুল ঝাঁকিয়ে বললে, বলছি তো পারবি না। তোকে মেরে ফেলবে সবান্তক পিশাচ। ও পিশাচকে মারার ক্ষমতা নেই তোর। কেন? তুমি তো আছো আমার সঙ্গে, তাও আমি পারবো না। আমি আমি আছি মানে? এই, আমি কেন তোর সাথে থাকবো? তুই বেটা এসেছিস সে শ্মশানে। না, তুমি সর্বদাই আছো আমার সঙ্গে, আজ অবধি প্রকটিত হওনি। জানি না
আজ কেন দয়া দেখালে? বলো, আমায় সাহায্য করো। কিভাবে তাকে জয় করব আমি? তুই তো দেখছি অনেক অভিজ্ঞতা লাভ করেছিস। বারে বেশ ভালো। তোর কপালে ত্রিপুণ্ড চিহ্ন এসেছে। ও চিহ্ন সকল সাধকের কপালে জোটে না। স্বয়ং মহামায়া তোর সঙ্গে আছেন। শোন রে তারানাথ, সবান্তক পিশাচের চোখ দুটোই হলো আসল মায়া। ভুলেও চোখের দিকে তাকাসনি। নিজের ঘ্রাণ শক্তিকে আয়ত্তে রাখবি, নইলেও পিশাচ নারী শরীরের মন পাগল করা ঘ্রাণ ছড়িয়ে পুরুষের মন ভঙ্গ করে দেয়। তারপর তার শরীরের রস শুষে নিয়ে ছিপড়ে করে রেখে যায়। সংসারী হয়েছে। তোর মনে ভোগ বাসনা, ভোগ বাসনা দূর দূর দূর। গুরুদেব, গুরুদেব! কিশোর কণ্ঠে আমার তন্দ্রা কেটে গেল। দেখি অন্ধকারে অপূর্ব দাঁড়িয়ে রয়েছে। তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলুম? অপূর্ব বললে, কাছারি থেকে ফিরে আপনাকে না দেখে আমি বাড়ির বাইরে বেরিয়েছিলুম। পথে শুনলুম আপনি শ্মশানের দিকে এসেছেন। আমি উঠে দাঁড়িয়ে বললুম, চল রে বাবা অপূর্ব, ফেরা যাক এবার। সেই রাতেই নৈশ ভোজন সমাপ্ত করে পুরনো ঘরের মেঝেতে শয্যায় শুয়েছিল। পাশে অপূর্ব। শুয়ে শুয়ে অপূর্ব বললে, এ বাড়ির সব কিছু কেমন ঘোরালো পেঁচালো গুরুদেব। সরকার মশাই লোকটি ভালো। দুপুরে আপনার আদেশ মতো আমি সেরেস্তায় গেলুম নায়েব মশাইয়ের সাথে দুটো কথা বলবো বলে। গিয়ে শুনলুম কি একটা বিশেষ কাজে সদূরে গিয়েছেন নায়েব মশাই। সরকার মশাই ছিলেন। বললেন, এসো ছোট গুরুদেব, তোমাকে জমিদারির কাজ দেখায়। এই বলে তিনি গোমস্তা প্রভৃতিদের সাথে পরিচয় করিয়ে দিলেন। নায়েব মশাইয়ের গদিতে বসিয়ে আমাকে বললেন, তামাক ইচ্ছে করো। আমি বললুম, আমিও সব খাইনি, পান থাকলে দাও। তিনি বললেন, ছোট গুরুদেব তবে তো আমার লাইনের লোক। এই বলে কোথা থেকে পানের বাটা এনে হাজির। বাটায় পান ও হরেক রকমের মশলার কৌটো সাজানো গুরুদেব। সরকার মশাই আমাকে গদিতে বসিয়ে পান সাজতে সাজতে মানে গল্প করতে লাগলেন। বেশিরভাগই ভূত প্রেতের গল্প। আমি কোনো মতে হ্যাঁ না করে জবাব দিয়ে যাচ্ছিলুম। গদির উপর একটা বাঁধানো মলাটের বই একপাশে রাখা ছিল। বইটি হাতে নিয়ে অন্য মনস্ক হয়ে পাতা উল্টাতেই আশ্চর্য হয়ে দেখলুম তন্ত্র সাধনার বই। আমি প্রশ্ন করলুম, এসব বই কে পড়ে? সরকার মশাই চোখ তুলে আমার হাতে বই দেখে হেসে বললেন, বই পড়ার অভ্যাস এ বাড়ির ছোট কর্তার। উনি এই এস্টেটের হিসাবপত্র সামলান। বইটা বোধ করে ভুলে ফেলে গিয়েছেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলুম, ছোট কর্তা মানে হেমেন্দ্র মোহন তবে কি গোপনে তন্ত্র সাধনা করছেন? কেন? এরপরেই সেরেস্তায় ঢুকলে একটি মেয়ে, বয়স 20-21 হবে। অমন ফর্সা সুন্দরী মেয়ে আমি আগে দেখিনি গুরুদেব। তার চলনে বলনে কপটতা ছিল, চোখের দৃষ্টিতে কটাক্ষ। এক ঝলক দেখেই বুঝলুম এ মেয়ে কুহকিনী। সকলের কাজের খুঁতো ধরে বেড়াচ্ছিল। সরকার মশাই চুপি চুপি বললেন, ওর নাম ধীরা। ছোট গিন্নিমার বাপের বাড়ির দিকের আত্মীয়া। ছোট গিন্নির বিয়ের সময় নববধূর সাথে যখন এসেছিল তখন ছিল ছোট্ট একটি মেয়ে। সেই থেকে এখানেই রয়ে গিয়েছে। ছোট কর্তার কৃপাদৃষ্টি আছে, তাই অত সাহস। বুঝলুম সেরেস্তার কেউ মেয়েটিকে পছন্দ না করলেও শুধু ছোট কর্তার ভয়ে কিছু বলতে পারে না। আমি বললুম, যথেষ্ট রসদ জোগাড় করেছিস বাবা অপূর্ব। আমরা যে ঘরে ডেরা বেঁধেছি তা কারো কারো পছন্দ নয়। অতর্কিতে আঘাত আসতে পারে। চোখ কান সজাগ রাখিস। এমন সময়
দরজায় হালকা করাঘাত পড়তে একটু আশ্চর্য হলো অপূর্ব। আমি ইশারা করতেই সে উঠে দরজা খুলে দিল। দেখলুম নায়েব রাখাল চন্দ্র এসেছে। অপূর্বকে বলল, অশুভয়ে বিরক্ত করতে এলাম। গুরুদেব কি নিদ্রা গিয়েছেন? শয্যার উপর উঠে বসে বললুম, ভেতরে এসো রাখাল চন্দ্র। হাত জোর করে রাখাল চন্দ্র ঘরে প্রবেশ করলেন। বললেন, জমিদারি কাজে একটু শহরে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল। শুনলাম এ ঘরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। শুনে অবধি মনটা উচাটন হয়ে আছে। গাছের গুড়িয়া ঝুড়িতে অজস্র কীট পতঙ্গের বাস, তাছাড়া সাপ খুব তো আছেই। আমি বললুম, এই শীতে সাপ কোথায়? আর কীটের দংশন সহ্য করার শক্তি অনেক আগেই লাভ করেছি, আমাদের কোনো অসুবিধে হবে না। তবু যদি অন্যত্র ব্যবস্থা করা যেত। চিন্তা করো না, আমাদের কাজের জন্য এর চাইতে উপযুক্ত স্থান আর কিছু হতে পারে না। যথা আজ্ঞা গুরুদেব। রাখাল চন্দ্র বিদায় নিলেন। অপূর্বর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, দৌড় দিয়ে শুয়ে পড় অপূর্ব। অপূর্ব দৌড় বন্ধ করে পিদিম নিবিয়ে শয্যায় শয়ন করল। পরের দিন সকালে সেরেস্তায় ভারী ব্যস্ততা লক্ষ্য করা গেল। জমিদার ব্রজেন্দ্র মোহন, তার ছোট ভাই হেমেন্দ্র, নায়েব প্রভৃতি তটস্থ হয়ে বসে আছে। খবর এসেছে লাট সাহেব বাহাদুরের প্রতিনিধি দল এখনই এসে উপস্থিত হবে। আগামীকাল রাতে যদি কোনো অঘটন ঘটে, তারই আগাম সতর্কতার জন্য এই ব্যবস্থা। আমি একটু বেরিয়েছিলাম বিশেষ কাজে। দুপুরে ফিরে অপূর্বর মুখে সব শুনলুম সারাদিনের ঘটনাগুলো। অপূর্ব বলল, আমি সারাদিন সেরেস্তাতেই ছিলুম গুরুদেব, সেখানে সকলের কথা শুনেছি। ছোট কর্তা বললেন, তুমি দাদা ওই কাপালিককে বাড়িতে এনে ঠিক করনি। সরকার বাহাদুর এমনিতেই আমাদের উপর বেজায় ক্ষিপ্ত, তার উপর যদি তাদের কানে ওঠে এসব কথা, আজই জমিদারি ক্রোক করে নিতে পারেন। আমার এসব বুজরুগিতে বিন্দুমাত্র বিশ্বাস নেই। বুজরুগি কি করে বলছিস? পরপর 3 বছর কি কাণ্ড ঘটলো তা কি তোর জানতে বাকি আছে ছোট? অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রধারী পুলিশও যার সামনে টিকতে পারলো না, তাকে আর যাই হোক বুজরুকি বলা চলে না। আহা, আমি সেই ঘটনাকে অস্বীকার করছি না দাদা। হতে পারে কোনো অজানা হিংস্র জানোয়ার প্রবেশ করেছে আমাদের জমিদারির হাতায়। তা ছোট বাবু যথার্থ বলেছেন জমিদার মশাই, হতেই পারে কোনো হিংস্র জানোয়ার। তুমি আর ধুয়ো তুলো না রাখাল। হিংস্র জানোয়ার তিথি নক্ষত্র বেচে আক্রমণ করে না, মেয়ে মানুষের গলার স্বর নকল করে আর্তনাদ করে না। তোমরা বোধ করি তারানাথ তান্ত্রিকের ক্ষমতা জানো না। উনি নিজেই বলেছেন এ আর কিছু না, সবান্তক পিশাচের কাজ। একজন ভৃত্য দৌড়ে এসে বললে, গাড়ি এসে গিয়েছে হুজুর, সাদা চামড়ার সাহেব আর তার সঙ্গে গুটি কয় পুলিশ এই দিক পানে আসছেন। সকলে শশব্যস্ত হয়ে উঠলেন। একটু পরেই সেরেস্তায় প্রবেশ করলেন ইয়া লম্বা ধবধবে ফর্সা এক সাহেব। তার পিছনে লাঠি হাতে জনা কয়েক লাল পাগড়ি পুলিশ। হেমেন্দ্রবাবু আপ্যায়নের সুরে বললেন, ওয়েলকাম স্যার, আমরা আপনারই অপেক্ষায় ছিলাম। সাহেব তর্জনী প্রসারিত করে বললেন, দেখো জমিদার, আমি সকল কাজ ফেলিয়া অনেক দূর হইতেই আসিয়াছি ভাইস রয়ের অর্ডারে। আমি জানতে চাই, এবারে তুমি ও তোমার সিপাহীরা প্রজাদের প্রোটেকশনের জন্য কি প্রিকশন নিয়েছ? বাড়ি বাড়ি সকলকে খবর দেওয়া হয়েছে স্যার। শত অজুহাতেও কেউ যেন রাত 8টার পর ঘরের বাইরে না বেরোয়। বাস ইহাই তোমার প্রিকশন? হোয়াট থিস হ্যাঁ? কেন কোতোয়ালি সাহায্য নাও নাই? তোমার উপর তো ইহাই অর্ডার ছিল, তাই না? গতবারে কোতোয়ালিতে খবর দেওয়া হয়েছিল সাহেব,
ম্যাকফারসন স্বয়ং ঘটনাস্থলে ছিলেন। তারপর তাদের কি পরিণতি হয়েছে তা কারো অজানা নেই। এভাবে তাই কোতোয়ালিতে যাবার সাহস আমাদের হয়নি। শোনো, আমি নিজে এবারের সিকিউরিটি রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমার নাম হেনরি উইলকিনসন। আমার সাথে থাকবে 60 জনের একটা টিম। a team with 7 person. ইংল্যান্ড হইতে যুদ্ধ ব্যবহৃত স্টেন গান আনা হইয়াছে, হ্যান্ড গ্রেনেড আনা হইয়াছে। যত শক্তিশালী ক্রিয়েচার হোক না কেন, স্টেন গানের বুলেট সহ্য করিবার মতো ক্ষমতা তার হয় নাই। আরও একটা প্রস্তাব আমি নিয়ে আসিয়াছি। আমার ও আমার টিমের লোকেদের থাকার ব্যবস্থা তোমাদিগকে করিতে হইবে। আমরা এই বাড়িতেই থাকিব মনে করিয়াছি, তবু অতটা নিরাপদ হইবে বলে আমি মনে করি না। আজ বৈকালে আমরা আসিতেছি। সমস্ত ব্যবস্থা যেন করা থাকে, মিস্টার জমিদার। জমিদার মশাই তাকালেন হেমেন্দ্রবাবুর দিকে। হেমেন্দ্রবাবু চাইলেন নাইব রাখাল চন্দ্রের দিকে। রাখাল চন্দ্র হাত কুচলে বললেন, আর এমন কি কথা, ব্যবস্থা হয়ে যাবে। পুরনো ঘরটার পাশে যে নতুন ঘরটা গত বছর তৈরি করা হয়েছে, সাহেবদের থাকার জন্য ঘরটা যথেষ্ট বড়। জমিদার মশাই বোধ করি কিছু বলতে চাইলেন, কিন্তু সাহেবের মূর্তি দেখে আর কিছু বললেন না। সাহেবও তার দলবল যেমন এসেছিল তেমন গটগট করে বেরিয়ে গেলেন। সব শুনে আমি বললুম, বেশ করেছিস বাবা। এদের মধ্যে কেউ ছদ্মবেশ দাঁড়িয়ে রয়েছে, যাকে আমরা খুঁজে পাচ্ছি না। সে যাই হোক, আমি রাতেও থাকবো না, শ্মশানে রাত কাটাতে হবে। সবান্তক পিশাচের ধ্বংসের উপায় না জানা অবধি আমার মনে শান্তি নেই। তুই চোখ কান খোলা রাখিস। সেই রাতে আমি বাড়িতে ছিলুম না। একরাশ পাটকাঠি ঘাড়ে করে নিয়ে ঘরে প্রবেশ করলো অপূর্ব। আপাতত সে পাটকাঠিগুলো গুছিয়ে এক পাশে রাখলে। ঘরের কোণে রাখা ঘিয়ের কলসি, গঙ্গা জলের হাঁড়ি সব ভালো করে পরখ করে নিলে। কাল সেই মাহেন্দ্রক্ষণ। অমাবস্যা লাগছে কাল রাত 11টার একটু পরে। অপূর্বর বুকটা ঢিপ ঢিপ করছিল উত্তেজনায়। সে জানে আমি অর্থাৎ তার গুরুদেব আজ অবধি কখনো ব্যর্থ হইনি। তবে এবারের কাজটা অপূর্বর কাছে নতুন। পিশাচের চেহারা কেমন তা নিয়ে তার যথেষ্ট কৌতূহল রয়েছে। বিজাতীয় কিছু কথাবার্তা কানে আসছিল অপূর্বর। সে দেখেছে বিকেলে সাদা চামড়ার এক সাহেব আর কিছু লাল পাগড়ির দল সামনের ওই নতুন ঘরটায় এসে উঠেছে। কি জন্য এসেছে তা অপূর্ব জানে না। দেখতে দেখতে রাত বেড়ে চলল। আমার অপেক্ষায় বসে বসে ঢুলছিল অপূর্ব। খানিক আগে যে বিজাতীয় কণ্ঠস্বর কানে আসছিল, এখন তাও আর শোনা যাচ্ছে না। প্রায় ঘুমিয়েই পড়েছিল অপূর্ব। অকস্মাৎ একটা ঠান্ডা হিম শীতল স্পর্শে সে চমকে জেগে উঠল। চোখ খুলে সে ঠান্ডা স্পর্শের কারণ অনুসন্ধানে নিজের শরীরের দিকে তাকালো। পিদিমের আলোয় চোখে পড়ল তার গায়ের ওপর চড়ে বেড়াচ্ছে প্রকাণ্ড একটা খরিশ গোখর। চমকে উঠে আর্তনাদ করে উঠল সে। আর সেই মাত্র বাইরে প্রবল হইচই শোনা গেল। কারা যেন দৌড়ে এলো সেই ঘরের দিকে। রাখালচন্দ্র ছুটে এসেছিলেন। ঘরের ভেতরে দৃষ্টিপাত করে তিনি বলে উঠলেন, এ কি সর্বনাশ, এ যে সাক্ষাৎ জম। সকলের চিৎকারে ছুটে এলেন উইলকিনসন সাহেব। এক পলক ঘরের ভেতরে দৃষ্টি চালিয়ে আর কাল বিলম্ব না করে
তিনি ঘরে ঢুকে হাত দিয়ে সাপটাকে মুঠিতে ধরে বাইরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে। দাঁতে দাঁত চেপে বললেন, এই জীর্ণ ঘরে এত রাতে এই ছেলেটি কি করিতেছে? রাখাল চন্দ্র বললেন, জমিদার বাবুর হুকুমে এক তান্ত্রিক এসেছেন হুজুর। এই ছেলেটি তারই চেলা। আমি মানা করেছিলাম কিন্তু শোনেনি। অপূর্বর দিকে তর্জনী প্রসারিত করে সাহেব বললেন, अभी निकालो इसको, अभी निकालो इसको। অপূর্ব ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। রাখাল চন্দ্র তাকে বললেন, দেখো তো, এখনই অঘটন ঘটতে চলেছিল। ও সাপের ছোবল মানে তোমার গঙ্গা প্রাপ্তি, বদনাম হতো জমিদার বাবুর। যাও যাও, তোমার জন্য নির্দিষ্ট অতিথি ঘরে গিয়ে বিশ্রাম নাও। গুরুদেব কোথায় গেলেন? অপূর্ব মাথা নাড়লে। রাখাল চন্দ্র বললেন, জানো না? আচ্ছা, আমি দেখছি। দেখা হলে তাকেও আমি অতিথিশালায় পাঠিয়ে দিচ্ছি। এদিকটা এসো না। আর দেখলে তো সাহেব কেমন চটে গিয়েছেন। ওনার হুকুম অমান্য করার সাহস স্বয়ং জমিদার বাবুরও নেই। এক ভৃত্য এসে বললে, আসুন ছোট গুরুদেব, আমি আপনাকে বিশ্রামের ঘর নিয়ে যাচ্ছি। ভৃত্যের পিছু পিছু অপূর্ব চলল। তার মনে অজস্র প্রশ্ন, কিন্তু উত্তর মিলল না। ভোরবেলা ঘুম ভেঙে অপূর্ব অবাক হয়ে লক্ষ্য করল, কাল সারা রাত গুরুদেব আর আসেননি। গেলেন কোথায় তিনি? দরজা খুলে অপূর্ব বাইরে বেরিয়ে এলো। বেশ চড়া রোদ উঠেছে। চোখে পড়ল প্রাতরাশের সরঞ্জাম নিয়ে দুজন ভৃত্য চলেছে সেই নতুন ঘরের দিকে। সম্ভবত সাহেব আর পুলিশদের সকালের জল খাবার দিতে যাচ্ছে ওরা। আজকে অমাবস্যা, আজই তো সেই মহেন্দ্রক্ষণ। খানিক পরে ছোট বাবুকেও সেই ঘরের দিকে যেতে দেখল অপূর্ব। বেশ খানিকক্ষণ পরে এক ভৃত্য এসে বললে, ছোট গুরুদেব, আপনার জল খাবার এনেছি। অপূর্ব তাকে জিজ্ঞেস করলে, গুরুদেবকে দেখেছো তুমি? ভৃত্যটি অবাক হয়ে বললে, সে কি, উনি রাতে ফেরেননি? আমি তো জানি নে। জল খাবারের পাত্র রেখে ভৃত্যটি চলে গেল অন্যত্র। চিন্তায় পড়ে গেল অপূর্ব। আমি কোথায় গিয়েছি জানা ছিল না ওর। তাকে কোনো নির্দেশও দিয়ে যাইনি আমি। ঘি, গঙ্গা জল আর পাটকাঠির স্তূপ পড়ে রয়েছে ওই গাছ বাড়ির ভিতরে। ওখানে যাওয়া মানা। অপূর্ব ভাবলে, তবে কি ওই সাহেব তাড়িয়ে দিয়েছে গুরুদেবকে? অপূর্বর কান্না পেতে লাগলো। সে ভাবল, একবার জমিদার বাবুর সঙ্গে দেখা করতে হবে। পায়ে পায়ে সেরেস্তার দিকে গেল অপূর্ব। সেখানেও আজ ভারী ব্যস্ততা। কেউ তার সঙ্গে ভালো করে কথাই বলল না। আগের দিন সরকার মশাই যেরকম খাতির করেছিলেন, আজ তার ভঙ্গি সম্পূর্ণ অন্যরকম। একরাশ খাতাপত্তর হাতে নিয়ে ব্যস্ত হয়ে কোথায় যেন যাচ্ছিলেন। অপূর্বকে দেখে বললেন, এই যে ছোট গুরুদেব, সব খবর ভালো তো? এই বলে জবাবের অপেক্ষা না করে হন হন করে একদিকে চলে গেলেন। সহসাই বাইরে ঢাক পেটাবার মতো আওয়াজ শোনা গেল। কৌতূহলী হয়ে অপূর্ব সেরেস্তার বাইরে এসে দেখলে, রাস্তায় প্রকাণ্ড হাতিতে চেপে দুজন লোক চলেছে। একজনের কোলের কাছে ছোট একটা ঢাক, সেইটা মুগুর দিয়ে জোরে জোরে পেটাচ্ছে। হাতির আশেপাশে অনেক লোকের ভিড়। ঢাক পেটাবার আওয়াজ থামতেই সামনের লোকটা বাজ খাই গলায় ঘোষণা করলে,
শোনো শোনো শোনো, ঈশানপুরের প্রজাদের উদ্দেশ্যে এই ঘোষণা। আজ অমাবস্যা, জমিদার ব্রজেন্দ্রমোহন লাহিড়ীর কড়া হুকুম। আজ রাত 8টার পর কোনো অজুহাতি কেউ ঘরের বাইরে পা রাখবে না। এই আদেশ অমান্য করলে কঠিন শাস্তি পেতে হবে। আবার গুড় গুড় করে ঢাক পেটাবার শব্দ শোনা গেল। লোকজন উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। হাতিটা পায়ে পায়ে একদিকে চলে যেতে অপূর্বর বুকের ভেতরটা হিম হয়ে গেল। কি হবে এখন? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই ভাবছে। এমন সময় এক ভৃত্য দৌড়ে এসে বললে, ছোট গুরুদেব, আপনি এখানে? এখনই ছোট কথা আসবেন। আপনাকে দেখলি রাগারাগি করবেন। আপনি বিশ্রাম ঘরে গিয়ে বসুন গে। সেরেস্তা ছেড়ে আস্তে আস্তে অপূর্ব দেখল ছোট কর্তা হেমেন্দ্র আসছেন। তার পিছনে কালকের দেখা সেই কুহকিনী নারী। আজ তার সাজগোজ আরো উগ্র। অপূর্ব পা চালিয়ে সরে এলো সেখান থেকে। বিশ্রাম ঘরে ঢুকে অপূর্ব আমাকে দেখে যার পর নাই বিস্মিত ও আনন্দিত হয়ে উঠল। বললে, গুরুদেব, ওরা আমাকে... এই বলে অপূর্ব কাল রাত থেকে আজ বেলা অবধি যা যা ঘটেছে সবই বললে। আমি বললুম, এখনো সব থাক, আমাকে এখনই আবার বেরোতে হবে। ফিরবো অনেক রাতে। তুই খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিস। এই বলে ঝোলা থেকে কিছু জিনিস বার করে হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলুম। অপূর্ব হাঁ করে বসে রইল। রাত্রি প্রায় দ্বিপ্রহর। গাছের আড়ালে দাঁড়িয়ে দেখলুম জমিদার বাড়ির সামনে কিছু দূর অন্তর অন্তর পুলিশ পাহারা। দূরে আরো কয়েকজন পুলিশ রয়েছে। উইলকিনসন সাহেব চুরুট মুখে অস্থির হয়ে রাস্তায় পায়চারি করছিলেন। সমস্ত গ্রাম ঘুমে মগ্ন। এমন সময় গাছবাড়ির সামনে হাজির হলো দুটি মনুষ্য মূর্তি। অন্ধকারে একজন আরেকজনকে ফিস ফিস করে বলল, কেউ নেই, এই বেলা ঘরে ঢোকা যাক। এরপর ছায়ামূর্তি দুটো চটপট ঢুকে গেল ঘরের ভেতর। আমিও নিজেকে যতটা সম্ভব আড়াল করে গাছবাড়ির সামনে অন্ধকারের স্থানে নিজেকে লুকিয়ে ফেললুম। গাছবাড়ির ভেতরে দপ করে জ্বলে উঠল অগ্নিশিখা। সেই পুরুষ কণ্ঠ বললে, তারানাথ তান্ত্রিক দেখছি সব গুছিয়ে রেখেছিল। এদিকে চট করে কেউ আসবে না, আর কয়েক মুহূর্ত পরেই লাগবে সেই মহেন্দ্রক্ষণ। আমি হোমাগ্নি প্রস্তুত করছি, তুমি বস্ত্র ত্যাগ করে শুদ্ধ মনে বসো। ধীরা ধীরা নামক নারী মূর্তি অন্ধকার কোণে বস্ত্র পরিত্যাগ করতে করতে বললে, গুরুদেব, আমরা পারবো তো? পুরুষ মূর্তিটি বললে, ওসব বলতে নেই ধীরা। সবান্তক পিশাচ জাগরণের মন্ত্র এখন আমার আয়ত্তে। কম কাঠখড় পুড়িয়েছি ও মন্ত্রের জন্য। একবার পিশাচ সিদ্ধ হয়ে যায়, তারপর ওই জমিদারকে সরিয়ে নিজে জমিদার হয়ে বসা শুধু সময়ের ওয়াস্তা। সম্পূর্ণ নগ্ন হয়ে অগ্নিকুণ্ডের বিপরীতে আসন গ্রহণ করে ধীরা বললে, আর আমি কি তখনও হেমেন্দ্রর আশ্রিতা হয়ে থাকবো, নাকি আমার জন্য কিছু ভেবেছেন গুরুদেব? তুমি হবে আমার রানী। সোনার পালঙ্কে শুয়ে অগাধ ঐশ্বর্য ভোগ করবে। 1 ডজন দাসী তোমার চরণ সেবায় সদা প্রস্তুত হয়ে থাকবে। নাও, এবার মাথার কেশগুলো আলগা করে দুপাশে ছড়িয়ে দাও। এই নাও রক্ত তিলক, কপালে তিলক কেটে নাও। এর আগে আমরা 3 বার তাকে জাগিয়েছি,
এখনো আমরাই পারবো। এইসব দৃশ্য দেখে ও তাদের ষড়যন্ত্রের কথা শুনে আমার চোখ কপালে উঠে গিয়েছে। নিজেকে সামলে উঠতে উঠতে শুনতে পেল চাপা স্বরে মন্ত্রপাঠ শুরু হয়েছে। বাইরে রাত ঝাঁ ঝাঁ করছে। পুরুষ ও নারী দ্বৈত কণ্ঠে এক টানা সুর করে মন্ত্রপাঠ করে চলেছে। ওম কালাগ্নি ভৈরবায় স্বাহা, অন্ধকারের অধিপতি তোমাকে আহ্বান করি। ছিন্ন ছায়া রক্ত বায়ু ভিন্ন লোকগত শয়তান, আমাদের বাক্যে প্রকাশিত হও। সূর্য বর্জিত, চাঁদ ঢাকা, নিশিরাত, অগ্নিমাত্রা ত্রাহি ত্রাহি ত্রাহি। শীতের রাতে তাদের কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে বাতাসে বয়ে চলল দূরে কোনো অতৃপ্ত শয়তানের উদ্দেশ্যে। আমি আর সেখানে দাঁড়ালুম না। পিশাচকে ওরা আহ্বান করছে। পিশাচ এখানে আসবে না, আসবে ওদের শত্রুদের নাশ করতে। দ্রুত পায়ে এলাম সেখানে, যেখানে উইলকিনসন সাহেব তার দলবল নিয়ে কঠিন পাহারা দিচ্ছে। উইলকিনসন সাহেব হাতের ঘড়ি দেখলেন। অন্ধকারে রেডিয়ামের কাঁটা জলজল করে জানান দিল রাত 2টো। ভাবলেন আজ আর কিছুই হবে না। তিনি চুরুট নিভিয়ে সিপাহীদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে দিকবিদিক বিদীর্ণ করে এক অস্বাভাবিক গর্জন শোনা গেল। সেই গর্জনে অতি সাহসী উইলকিনসন সাহেব সর্বাঙ্গ যেন শিথিল হয়ে উঠল। মনে হলো একসাথে কয়েকশো সিংহ প্রবল আক্রোশে গর্জন করে উঠছে। সেই সঙ্গে মিশেছে এক বাল মত্ত মাতঙ্গের আর্তনাদ। একজন সিপাহী বললে, কিসের আওয়াজ স্যার? আর যে সহ্য হচ্ছে না। চিৎকার সহসা থেমে গেল। শোনা গেল দুম দুম পা ফেলে কে যেন এগিয়ে আসছে এদিক পানে। তার চলার ছন্দে মেদিনী কেঁপে উঠছে। কে আসছে ওইভাবে? তার চেহারা কত ভারী! চন্দ্র না থাকলেও অন্ধকার আকাশের এক নিজস্ব আলো থাকে। সেই আলোয় চোখে পড়ল দূরে দিগন্ত পানে সুবিশাল এক কালো ছায়া ফুটে উঠেছে। উঁচু উঁচু সমস্ত গাছপালা ছাড়িয়ে আকাশে মাথা তুলেছে সেই সুদীর্ঘ মূর্তি। সে ধীরে ধীরে দুলছে আর দুলছে, পায়ে পায়ে এগিয়ে আসছে। আর সময় দেওয়া যাবে না মনে করে হুঙ্কার দিয়ে উঠল, জয় মহামায়া। আমার হুঙ্কারে উইলকিনসন সাহেব থর থর করে কেঁপে উঠলেন। দেখলেন সামনে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী সন্ন্যাসী। এই প্রবল ঠান্ডাতেও তার পরনে সামান্য পোশাক। অন্ধকারে দুটো চোখ ধক ধক করে জ্বলছে। সেই মূর্তি দেখে দেশীয় সিপাহীরা হাঁটু গেড়ে হাত জোর করে বসে পড়লে। আমি হুঙ্কার দিয়ে বললুম, কেউ ওর দিকে তাকাবে না। সবাই মাটির পানে চেয়ে থেকো। শত প্রলোভনেও শত ভয়েতেও তোমার দৃষ্টি যেন এই শয়তানের চোখে না পড়ে। যদি আমার কথা শুনে থাকতে পারো, প্রাণের ভয় নেই। উইলকিনসন সাহেব ভয়ার্ত দৃষ্টিতে দূরে আগত সেই সুবিশাল ছায়ামূর্তিটিকে এক পলক দেখে পরক্ষণেই মাটির দিকে তাকালেন। ভাবলেন, ওই যদি শত্রুর চেহারা হয়, বোম্বার প্লেন ছাড়া ওকে ধ্বংস করা অসম্ভব। বুকের মধ্যে দুন্দুবি বাজছে ছায়ামূর্তির আগমনের তালে তালে। মুঠিতে ধরলুম কড়িভস্য। সেই মুঠি তুলে ছায়ামূর্তির দিকে দৃষ্টি হেনে বজ্র কঠিন সুরে বললুম,
ওং ক্রূর সবান্তক শ্রীন মম বচনম যম পথে গচ্ছ গচ্ছ সস্তনাং প্রতিপদ্যতাম ভস্য বন্ধনে বদ্ধসী কাল সূত্রেণ সংযুত ভৈরবাজ্ঞায় নীলন হও সহা। এই বলে ছায়ামূর্তির উদ্দেশ্যে সেই কড়িভস্য ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে গগন বিদারী এক আর্তনাদ উঠল। দু চারজন সেপাই সেই ভয়ঙ্কর আর্তনাদ সহ্য না করতে পেরে মূর্ছিত হয়ে পড়ল। উইলকিনসন সাহেব চোয়াল শক্ত করে স্টেন গানের হাতল চেপে ধরলেন। মনে মনে জল্পনা করছিলেন, আমার মতো সন্ন্যাসীর ওপর ভরসা করা উচিত হবে কিনা। সহসা বিকট মরা পচা গন্ধে ভরে উঠল চতুর্দিক। গা গুলিয়ে ওঠে সে গন্ধে। উইলকিনসন সাহেব পকেট হাতড়ে রুমাল বার করে নাক মুখ চাপা দিলেন। আমি আবার এক মুঠি কড়িভস্য পাকিয়ে ছুঁড়তে উদ্যত হয়েছিল। নারী কণ্ঠে শোনা গেল, বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো, একটিবার চোখ তুলে দেখো আমি কি বিপদে পড়েছি, দোহাই তোমাদের দোহাই। ঠিক তখনই একজন সিপাই মনের ভুলে চোখ তুলে তাকালো, কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আর্তনাদ করে উঠল। অমনি তার শরীরটা শূন্যে ভেসে উঠল। খল খল করে রক্ত জল করা হাসি শোনা গেল। সিপাইটি যন্ত্রণায় ছটফট করে উঠল। শোনা গেল মানুষের কণ্ঠে মর্মান্তিক এক আর্তনাদ। পরক্ষণেই তার শরীরটা শুকিয়ে ছিবড়ে হয়ে একদিকে ছিটকে পড়ল। উইলকিনসন সাহেব সে দৃশ্য সহ্য করতে না পেরে বলে উঠলেন, My God! I will kill you, bastard creature! I will kill you! My God, goodness! তার হাতের স্টেন গান গর্জে উঠল। এক ঝাঁক বুলেট ছুটে গেল অন্ধকার লক্ষ্য করে। খলখল হাসি আরো বেড়ে উঠল। আমি দৌড়ে এসে সাহেবের হাত থেকে স্টেন গান কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। দাঁতে দাঁত চেপে বলল, মনে রেখো সাহেব, আর একটা মানুষ যদি মারা যায় তার জন্য জবাবদিহি তোমাকেই করতে হবে। আমাকে আমার কাজ করতে দাও। ও গ্রহের জীব নয় সাহেব, ও হলো মূর্তিমান শয়তান। শয়তানকে তুমি বন্দুকের গুলিতে শেষ করতে চাও? উইলকিনসন সাহেব স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন। আমি মুঠি বাকিয়ে কড়িভস্য ছুঁড়ে দিল। অমনি বুক চাপড়ানো হাহাকার শুনতে পেল। রক্ত জল হয়ে যায় সেই হাহাকারে। দেখতে দেখতে সেই বিভীষিকাময় মূর্তি ছুটে গেল বাড়ির প্রাঙ্গণে। খানিক পরেই গাছ বাড়ির ভেতর থেকে একসঙ্গে নারী ও পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনতে পেল। লক্ষ্যভ্রষ্ট হয়ে সবান্তক পিশাচ তার আহ্বানকারীদের হত্যা করছে। এমনটাই হওয়ার ছিল। কপালের লিখন কে মুছতে পারে? তারপর দেখতে পেলুম বাড়ির ভেতর থেকে সেই দানবীয় ছায়ামূর্তি দুমদাম পা ফেলে দূরে দিক চক্র বালে অদৃশ্য হয়ে গেল। এই প্রবল শীতেও দর দর করে ঘামছিল। কোথা থেকে দৌড়ে এলো জমিদার ব্রজেন্দ্র মোহন। তার পিছনেই ছিল হেমেন্দ্র। ব্রজেন্দ্র মোহন হাত জোর করে বললেন, সে চলে গিয়েছে গুরুদেব, আপনি অসাধ্য সাধন করেছেন। আমি হাসলুম, বললুম, আমার অপূর্ব কোথায় জমিদার মশাই? সে কল্যাণীর হেফাজতে নিরাপদে আছে গুরুদেব। পরের দিন সকালে বিদায় নেব বলে প্রস্তুত হচ্ছিলাম। অপূর্ব পোঁটলাগুলো গুছিয়ে রাখছিল। গাড়ির আর বেশি দেরি নেই, বাইরে পালকি প্রস্তুত। উইলকিনসন সাহেব, জমিদার ব্রজেন্দ্র মোহন
ও তার বৈমাত্রীয় ভাই দাঁড়িয়েছিলেন কাছেই। হেমেন্দ্র বললে, ধীরা যে এমন করতে পারে ভাবিনি। বড় স্নেহ করতাম তাকে, গিন্নি যেন বিশ্বাসই করতে পারছে না। ব্রজেন্দ্র মোহন বললেন, রাখাল চন্দ্রের ওপরও আমার অগাধ বিশ্বাস ছিল। বিশ্বাসের মর্যাদা সে রাখলো না, শুধু তাদের লোভে কতগুলো মানুষের প্রাণ চলে গেল। উইলকিনসন সাহেব বললেন, বাট রাখাল চন্দ্র ও তার নারী সঙ্গিনীর বিকৃত মৃতদেহের কি জবাবদিহি করব আমি? ওরা কিভাবে মারা গেল আমাকে ক্লিয়ার করে যান গুরুদেব। আমি হেসে বললুম, যতই বলি না কেন, তোমার লাট সাহেব বুঝতে চাইবেন না। তিনি আমাদের দেশের তন্ত্রবিদ্যার মাহাত্ম্য জানেন না। তবে তোমায় বলি সাহেব, লোককে ব্যর্থ হলে যারা পিশাচকে আহ্বান করে, পিশাচ তাদেরই আত্মা নিয়ে চলে যায় পিশাচ লোকে। ৭০ বছর আগে এক নারী সঙ্গিনীকে নিয়ে পিশাচ লোক থেকে পিশাচ নামিয়েছিল শশীকান্ত। কিন্তু পিশাচের চেহারা দেখে শেষ মুহূর্তে ভয় পেয়ে সব পণ্ড হয়ে যায়। শশীকান্ত ছুটে পালিয়ে যায় ঘর ছেড়ে। তার নারী সঙ্গিনীর ওই ঘরেই মৃত্যু হয়েছিল। শশীকান্ত পালিয়েও বাঁচতে পারেনি। পিশাচও আর তার নিজস্ব স্থানে ফিরে যেতে পারেনি, মরতেই রয়ে গিয়েছিল। এত বছর পর কেউ তাকে জাগিয়ে নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। সঠিক সময়ে আমি উপস্থিত না থাকলে হয়তো ওরা ওদের উদ্দেশ্য সিদ্ধ করে নিতে পারত। গত রাতে আমি শ্মশানে ছিলাম, সেখানেই দেখতে পাই নায়েব রাখাল চন্দ্রকে। সে পিশাচ জাগানোর মন্ত্র অভ্যাস করতে এসেছিল সব সাধনার মাধ্যমে। আমাকে সে দেখতে পায়নি। আমি বুঝতে পারি নায়েব রাখাল চন্দ্র ভারী ধরিবাজ প্রকৃতির। সে নিজেই তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছিল, গোপনে নিয়মিত অভ্যাস করত। তার এ কাজের দোসর ছিল হেমেন্দ্রের স্নেহধন্যা ধীরা। নায়েব তাকে হাত করেছিল। হেমেন্দ্র বই পড়তে ভালোবাসে। সেদিন সেরেস্তায় তন্ত্রবিদ্যার একটা বই দেখে সরকার মশাইকে অপূর্ব জিজ্ঞাসা করে, এ বই কে পড়ে? সরকার মশাই ভাবলেন, বই যেহেতু বাড়ির ছোট কর্তা ছাড়া আর কেউ পড়ে না, তাই ও বই ছোট কর্তা হেমেন্দ্ররই। এরপর যা যা হয়েছে সবই তোমরা দেখেছ। আচ্ছা, গাড়ির সময় হলো, আমি এখন আসি। জয় মহামায়া। জমিদার ব্রজেন্দ্র মোহন, হেমেন্দ্র, এমনকি উইলকিনসন সাহেবও 2 হাত তুলে সমস্বরে বলে উঠলেন, জয় মহামায়া।